বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও ফিরে আসলাম আমাদের সেই ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টসের আজকের এই পর্বে। আজকে এপিসোড নম্বর 7। এই পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র নির্ণায়কের বেসিক আলোচনা করব। কিন্তু তার পূর্বে গতদিন একটা কথা দিয়েছিলাম যে ম্যাট্রিক্সের একটা ম্যাথ যখন শেষে করি আমি, রুয়েটে একটা ম্যাথ আসছিল, ওই ম্যাথের একটু স্লিপ অফ পেন হয়ে গিয়েছে, থিটার জায়গায় তো থিটার জায়গায় আমরা থিটা লিখেছি। সো ওই ম্যাথটা একবার রিপিটেড করবো, তারপরে আমরা আবার চলে যাবো। এর ফাঁকে আপনারা একটু কমেন্টস করে দেন, দেখেন আমার এই ডিভাইসের সাউন্ডগুলো আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না। একটু কমেন্টস করলে আমি বুঝতে পারবো, কারণ আজকে আরও একটু দেরি হয়ে গেল এইগুলো সেটিং করতে একটু। সো আপনারা একটু হালকা কমেন্টস করে দেন যে ঠিক আছে কিনা। ওকে, তাহলে চলেন আমরা এবার শুরু করে দেবো। গতদিনে যেই ম্যাথটা আমরা করছিলাম সেটা একটু যাব আমরা সেই ম্যাথে গিয়ে ওই ম্যাথটা একটু সলভ করবো, তারপরে আজকে আবার ফিরে আসবো আমরা সেই আমাদের নির্ণায়ক চ্যাপ্টারে। ঠিক আছে, নির্ণায়ক চ্যাপ্টারে বেসিক আলোচনাতে চলে আসবো আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করতে গিয়ে শেষের টাইপে গিয়ে একটা ম্যাথ দেখছিলাম, সেটা একটু করব। সেটা কোথায় গেল ম্যাথটা? এটা টাইপ এখানে আছে, আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। এখানে সেই ম্যাথটা থাকার কথা 7 নম্বর টাইপে আছে। 7 নম্বর টাইপে ম্যাথটা আমরা খুঁজে পাবো। 7 নম্বর টাইপ একটা টাইপ আছে মনে হয়, দেখা যাক। হ্যাঁ, পাইছি। আমরা এই টাইপের একটা ম্যাথ গত করছিলাম। আপনারা একটু আমাকে সাউন্ড সম্পর্কে একটু আইডিয়া দেবেন, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমাদের এই 10 নম্বর ম্যাথটি আমাদের কথা ছিল এটা একবার সলভ করব, কারণ এই 10 নম্বর ম্যাথটি আমাদের গতদিন একটু স্লিপ অফ পেন হয়ে গেছে। আমরা একটা 10 নম্বর ম্যাথটা করবো। এটা চুয়েটে আসছে, এটা চুয়েটে আসছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এটা অনেক সময় আমরা দেখি অনেক জায়গায় সলভ করে একটু ভুল ভ্রান্তি থাকে। সো এই ম্যাথটা নিয়ে একটু কথা বলবো। তাহলে চলেন আমরা এই 10 নম্বর ম্যাথে যাব। 10 নম্বর ম্যাথে যাব, সবাই চলেন। এই যে এই ম্যাথটা আমরা করব। ওকে, তাহলে এখানে বলছে যে এ ইকুয়াল কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এ স্কোয়ার যদি এই ম্যাট্রিক্স হয়, তাহলে বলছে থিটা এর মান নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুয়েটে আসছে, তাই না? তাহলে চলেন, আমাকে কেউ কমেন্টস করলেন না, একটু আমি শুনতে যাচ্ছিলাম যে সাউন্ড ঠিক আছে কিনা। একটু একজন কমেন্টস করলে আমি বুঝতে পারবো। তাহলে চলেন দেখা যাক। তাহলে আমরা ফার্স্টে আমরা একটু দেখি যে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? এ দেওয়া আছে, এ স্কোয়ার দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার করে নিতে হবে। দেখেন এখানে এ ইকুয়াল এ স্কোয়ার ইকুয়াল কি না, আগেই লিখে নেব আমরা। এ ইকুয়াল কত? কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাই না? তাহলে এখন আমরা করব কি, এ স্কোয়ারের মান লিখে নেব। তাহলে এ স্কোয়ার ইকুয়াল কি লিখবো আমরা? এ ইন্টু এ। চলেন এর জায়গায় আমরা এর মান বসাবো। তাহলে এর জায়গায় এর মান বসাবো কস থিটা মাইনাস সাইন থিটা আর হলো কস থিটা। ওকে, আবার আমরা লিখে দেব। চলেন আমরা একটু লিখি, দেখা যাক কি আসে। ওকে, তাহলে এখানে আবার আমরা এই ম্যাট্রিক্সটাও লিখবো কস থিটা। আপনারা একটু কমেন্টস দেখলাম, কমেন্ট সেকশনে কমেন্টস করেন মাইনাস সাইন থিটা, কারণ আপনাদের নিয়ে আমার এই ক্লাস। যদি কমেন্টস না থাকে তাহলে ক্লাস নিতে আমি নিরুৎসাহিত হব, আর যদি কমেন্টস করে আমাকে জর্জরিত করে দেন তাহলে আমি আরও সেরকম ইন্সপায়ার্ড হব। ওকে, তাহলে এখন আমরা করব কি, এই সারি উল্টে পড়বে এই কলাম, তাই না? তাহলে চলে উল্টে ফেলে দিয়ে কীভাবে লেখা যায় একটু দেখি। তাহলে কস থিটা গুণ করে কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? ওকে, এবার এটার সঙ্গে এটা গুণ করব আমরা, কত হয়? মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা
আবার এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা। ওকে, এবার এটা এবার উল্টে ফেলে দেবো, আমাদের কী হয় সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবার আমরা এটা উল্টে ফেলে দিই, এরপরে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, আমাদের গুণ করা শেষ হলো, এটা এ স্কোয়ার হচ্ছে কিন্তু। হ্যাঁ, চলেন একটু ছোট করে নিই। হ্যাঁ, একটা পেজে করতে চাচ্ছি আমি, কারণ এই ম্যাটটা গত দিয়ে স্লিপ অফ পেন হয়ে গেছে, আজকে যেন স্লিপ অফ পেন না হয়। হ্যাঁ, লেটস গো। তাহলে এবার দেখেন কস স্কোয়ার থিটা সুন্দর সাজুগুজু করবো আমরা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস একটা সাইন থিটা কস থিটার মাইনাস একটা সাইন থিটা কস থিটা, তাহলে কী হবে মাইনাস দুটা সাইন থিটা কস থিটা, তাহলে মাইনাস দুটা সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবার এখানে দেখুন প্লাস একটা সাইন থিটা কস থিটা প্লাস একটা সাইন থিটা, তাহলে দুটা সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে আবার লিখবো আমরা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা দুটো ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে শিখবো, কিন্তু যেহেতু ফর্মুলাটা আমাদের এখানে লাগলো, তাহলে এখানে পাশে ফর্মুলা লিখে দিয়ে আমি এটা লিখতে পারছি। হ্যাঁ, আসলে এটা পুরোটা একই ফর্মুলা, দেখেন, কারণ সাইড নোটটার দরকার নাই, কারণ এটাই ফর্মুলা। কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কি? কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ফর্মুলা হচ্ছে কস টু থিটা। গতদিন এখানে টুটা ব্রেক হয়ে গেছে অফ পেন। এবার দেখেন আর এই যে দেখেন টু সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা একটা আছে হচ্ছে সাইন টু থিটা, তার সামনে একটা কী চিহ্ন আছে মাইনাস। এটাও তাই, দেখেন টু সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা কী হবে সাইন টু থিটা। এটা আমরা ট্রিগোনোমেট্রিতে প্রমাণ শিখবো। আমি মাঝে মাঝে আমার শিক্ষার্থীদেরকে বলি যে আসলে trigonometry is the software of mathematics. Trigonometry is the software of mathematics. Mathematics is the software of science. So আমরা দেখেন ম্যাট্রিক্স করতেছি, এখানে এখন মনে হচ্ছে আমরা ত্রিগোনোমেট্রি করতেছি, কিন্তু এটা আসলে ম্যাট্রিক্স। তাহলে এখন দেখেন, তাহলে কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটার সমান কী হবে কস টু থিটা। ওকে, তাহলে এটা আমরা এ স্কোয়ারের মান পেয়ে গেলাম, তাই না? আমরা এ স্কোয়ারের মান পেয়ে গেলাম, এ স্কোয়ার। এবার দেখেন তাহলে আমাদের স্কোয়ার মান যদি দেওয়া আছে, তাহলে এখন আমরা শর্ত অনুযায়ী লিখবো। হ্যাঁ, লেটস গো। বা ওই যে স্কোয়ারের জায়গাতে স্কোয়ারের মান লিখবো, এটা বা দেন। ওই যে স্কোয়ারের মান কত দেওয়া আছে হাফ 1√3 মাইনাস √3 তারপরে 1। ওকে, তারপরে ইকুয়াল কত দেওয়া আছে, যে আমাদের যেটা এখনই বেরোলো সেটা কস টু থিটা মাইনাস সাইন টু থিটা সাইন টু থিটা আর এখানে কস টু থিটা। ওকে, তাহলে আমরা জানি যে একটা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দ্বারা গুণ করা অর্থ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে সেই স্কেলার দ্বারা গুণ করা। তাহলে হাফ দ্বারাকে গুণ করলে কত হবে হাফ দ্বারাকে গুণ করলে মাইনাস √3/2, হাফ দ্বারাকে গুণ করলে হবে √3/2, হাফ দ্বারাকে গুণ করলে হবে 1/2। ওকে ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এবার এইটা সমান কত, এইটা হলো cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন 2 থিটা আর cos 2 থিটা। এখন দেখেন ম্যাট্রিক্সের সমতা সূত্র যে আমরা কি জানি, ম্যাট্রিক্সের সমতা সূত্র যে আমরা জানি যে অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সিমিলার হবে বা একই হবে, অনুরূপ ভুক্তি সিমিলার এন্ট্রি। তাহলে অনুরূপ ভুক্তি বলতে কি বুঝি আমরা, cos থিটার সমান হাফ লেখা যাবে, মাইনাস সাইন 2 থিটার সমান √3/2 লেখা যাবে, সাইন থিটার সমান √3/2 লেখা যাবে, cos থিটার সমান হাফ লেখা যাবে। যেহেতু আমাদের থিটা দরকার, সবগুলোর মধ্যেই সব এন্ট্রির মধ্যে থিটা আছে, যে কোনো একটা এন্ট্রি এর যে কোনো একটা এন্ট্রির সমান ধরে আমরা থিটার মান বের করবো। হ্যাঁ, লেটস গো। তাহলে আমরা এখন লিখতে পারবো, এটা না লিখলেও হবে সমস্যা, তো লিখলে একটু ভালো হয়, মনে থাকবে। ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী, সমতা সূত্র অনুযায়ী, তাহলে ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী আমরা কি জানি, ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী আমরা কি জানি, ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী আমরা জানি সাইন 2 থিটাই লিখছি স্যার, এই যে সাইন 2 থিটা সাইন 2 থিটা সাইন 2 থিটা লিখছে, সাইন 2 থিটা, ও এটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই যে এটা জাস্ট এখানে লেখা cos 2 থিটা সাইন 2 থিটা cos 2 থিটা। ওকে, ঠিক আছে, এখানে এই যে মিসিং হয়েছে, আবার একটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, স্লিপ অফ পেন। এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুযায়ী পাই, তাহলে কি হবে, তাহলে এখানে cos 2 থিটা
ইকুয়াল হাফ, যে কোনো একটা নিতে পারবেন, অথবা মাইনাস সাইন টু থিটা ইকুয়াল মাইনাস রুট 3 ভাগ 2, অথবা সাইন টু থিটা ইকুয়াল রুট 3 ভাগ 2, অথবা কস টু থিটা ইকুয়াল হাফ, যে কোনো একটা এন্ট্রি নিলে হবে, বিকজ হিয়ার all entry including here theta, but here we need theta, so for this reason any entry will be equals, because here two matrix equals matrix. তাহলে আমরা লিখতে পাচ্ছি cos 2 theta equal half. এই যে এখানে আমরা যেটা অনেক বই পুস্তকে সলভ করে দেওয়া আছে, cos কত ডিগ্রি মান হাফ, cos এখানে দিয়েছে cos 6 ডিগ্রি মান হাফ, তাহলে এটা কাটে কত ডিগ্রি করতে, 30 ডিগ্রি করতেছে। সো এটা অ্যান্সার না, এখানে কিন্তু বলেনি যে থিটার কয়টা মান বা কোন এন্সের মধ্যে। তাহলে এটা আমাদের কি করতে হবে, এই সমীকরণে অসংখ্য থিটার মান পাবো আমরা, এই সমীকরণে অসংখ্য থিটার মান পাবো। এই অসংখ্য থিটার মান মানে কোন কোন মানের জন্য সমীকরণটা সত্য, সেই মানটা এই সমীকরণে আমরা মানে থিটার মানটা আমরা ইনপুট করতে পারবো। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, বা cos 2 থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ, তাহলে cos পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি মান হাফ, পাই ভাগ 3, ঠিক আছে না? তাহলে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান, আমরা রেডিয়ানে নিলাম, রেডিয়ানের সুবিধা আছে। এখন একটা ফর্মুলা আমরা আমাদের ট্রিগোনোমেট্রি সেকেন্ড পার্টে আমরা শিখবো, সপ্তম অধ্যায়ে ত্রিকোণমিতিক সমীকরণ, সেখানে এটা আছে, সেটা আপাতত একটু লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখেন কীভাবে সেটা ওখানে কীভাবে আছে লিখতেছি আমরা। দেখেন যেহেতু, তাহলে দেখেন cos থিটা ইকুয়াল cos আলফা হলে, cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। এইটা এমন একটা সমীকরণ, এটা কোন সমীকরণ, এই সমীকরণকে বলা হয় সমাধানের সাধারণ সমীকরণ, মানে এই সমীকরণের যতগুলো সমাধান আছে সবগুলো সমাধান এই সমীকরণে পাওয়া যায়। তাহলে সমাধানের সমীকরণ সবাই এর মধ্যে আছে, তাহলে এটাকে বলা হয় সাধারণ। তাহলে এটাকে বলা হবে এই সমীকরণের সমাধানের সাধারণ সমীকরণ, প্রদত্ত সমীকরণের সমাধানের সাধারণ সমীকরণ। তাহলে এখানে n এর মান এনি ইন্টিজার নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যা এখানে হবে এনি ইন্টিজার নাম্বার। ক্লিয়ার? এবার দেখেন cos থিটা ইকুয়াল cos আলফা হলে, দেখেন তো থিটা জায়গায় কি আছে, এখানে 2 থিটা, কতদিন এখানে আমরা শুধু লিখছিলাম থিটা, তাহলে এখানে কত হবে পাই ভাগ 3, তাহলে আলফা জায়গায় কত আছে পাই ভাগ 3, তাহলে কি লিখতে পারি আমরা, দেখেন তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, এখানে লেখার সঙ্গে সঙ্গে লিখে দেবেন যে n এর পরিচয় দেবেন, n তুমি কে, n তুমি কিন্তু বাবু জেডের মধ্যে আছো, জেড মানে কি ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, তাহলে n তুমি কিন্তু জেডের মধ্যে আসো। হ্যাঁ, খেয়াল করো, n তুমি জেডের মধ্যে আসো, n ইন্টিজার নাম্বার। এখন n ইন্টিজার নাম্বার এখানে ইনপুট করলে আপনি থিটার এমন একটা মান পাবেন যে মানের কারণে এই সমীকরণটা সঠিক হবে বা শুদ্ধ হবে। তাহলে একটু খেয়াল করেন, এখানে 2 গুণ আকার আছে, ভাগ আকারে পার করে দেন, তাহলে থিটা ইকুয়াল, আপনি খেয়াল করেন তো 2 গুণ আকারে ভাগ আকারে দিলে ঠাস ঠাস 2 কেটে যাবে, তাহলে কি হবে n পাই প্লাস মাইনাস পাই ভাগ 2, 3 সাথে গুণ কত হবে 6 হবে। ওকে, অতএব নির্ণীয় মান, থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস পাই ভাগ 6। ওকে, আপনারা একটু দেখেন, কমেন্টস করেন, কমেন্টস করতে থাকেন। এবার চলেন কমেন্টস করতে থাকেন সবাই, না হলে কিন্তু মার হবে কিন্তু। সবাই কমেন্টস করতে থাকেন, হ্যাঁ, আমি দেখতে থাকতেছি, কমেন্টস করতে থাকেন। এবার চলেন আমরা এবার ইনশাল্লাহ, তাহলে আমরা আজকে কথা ছিল আমাদের, আমরা কোথায় যাব, আমরা এখন চলে যাব হলো সেই নির্ণায়কের বেসিক আলোচনা। গতদিন যেখানে শেষ করছি, আজকে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো লেটস গো। তাহলে এইটা নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে আমরা কমেন্ট সেকশনে দিতে পারি না। তাহলে একটা সুন্দর অমায়িক গুলুগুলু মিষ্টি ভিটামিনযোগ্য ভদ্র নির্মল স্মাইল দেন, একটা লিপস্টিক স্মাইল দিয়ে দেন। হ্যাঁ, একটা লিপস্টিক স্মাইল। ওকে, তাহলে আমরা একটা লিপস্টিক স্মাইল দিয়ে দিলাম। তাহলে চলেন আমরা এখানে এখন ইনশাআল্লাহ কমেন্ট সেকশন সবাই লেখেন, কমেন্টস করতে থাকেন, আমি দেখতে থাকি, কমেন্টস করেন। এই কয়ে গেল চিচি। ওকে,
ওকে ওকে ওকে, এবার চলেন আমরা কিন্তু চলে যাব এবার আমাদের সেই নির্ণায়ক চ্যাপ্টারে। হ্যাঁ, সেই নির্ণায়কে যাব আমরা। চলে নির্ণায়কে যাব, নির্ণায়কে যাব। কমেন্টস আসো বাবু, কমেন্টস, হ্যাঁ চলে আসো কমেন্টস। ওকে ওকে অডিয়েন্স, তাহলে আমরা এখন এটা শেষ করতেছি ক্লাসটা, আমরা নতুন আঙ্গিকে চলে যাব এখন। নতুন আঙ্গিকে চলে যাব আমরা এখান থেকে, এখন চলে যাব সামনের দিকে। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে কথা বলবো। হ্যাঁ, চলেন একটু নির্ণায়ক নিয়ে কথা বলি আমরা। আসো বাবু, আসো আসো, হ্যাঁ ওকে ওকে ওকে। এইবার চলেন দেখা যাক আমরা এটা নিয়েই কথা বলবো আসলে। চলো ওকে ওকে ওকে। আমাদের এইবার আলোচনা হবে নির্ণায়কের বেসিক। গতদিন যেখানে শেষ করছি আজকে সেখানেই শুরু করব। সো লেটস গো। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত আলোচনায়। ওকে, তাহলে চলেন দেখা যাক আমরা কোথায় আলোচনা নিয়ে যাব। আমরা নির্ণায়কের বেসিক আলোচনায় চলে যাব, তাই না? নির্ণায়কের বেসিক আলোচনায় চলে যাব। আমাদের গতদিন যে আলোচনা হয়েছে তারপর থেকে আজকে আলোচনা হবে। গতদিন আমরা কি আলোচনা করছি? নির্ণায়কের মান নির্ণয় করছি, তাই? তাহলে গতদিন মনে হয় এগুলো হয়েছে। হ্যাঁ, এটাই মনে হয়েছে। 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা। এটা কি দেখি একটু। ও সহরাশি এটা হয়েছে গতদিন। তারপরে নির্ণায়ক অনুরাশি ও সহগুণক হয়ে গেছে। নির্ণায়কের মান হয়েছে। নির্ণায়কের বিস্তৃতি পদ্ধতি হয়েছে। এটা কি? সারাংশ ডায়াগ্রাম। হ্যাঁ, এইটা আমরা এখন শিখব। তাহলে এখন চলে নির্ণায়কের মান নির্ণয় করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে, তিনটা পদ্ধতি আমি বলি। একটা হলো বিস্তার পদ্ধতি বা বিস্তৃতি পদ্ধতি, একটা হলো সারাংশ ডায়াগ্রাম পদ্ধতি, আর একটা হচ্ছে ইউসি মানে ইউজিং ক্যালকুলেটর। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা কিন্তু গতদিন শিখছি ম্যাট্রিক্সকে মান কিভাবে বিস্তৃতির মাধ্যমে নির্ণয় করা যায়। আজকে আমরা শিখবো সারাংশ ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়। এটা একটা মজার কাহিনী আছে। সারাংশ একজন ম্যাথমেটিশিয়ানের নাম। উনি বিস্তার পদ্ধতিকে অনেক মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে করে দেখছেন যে এটা তো এইভাবেও করা যায়। তখন উনি একটা নতুন নিয়ম আবিষ্কার করেছেন বিস্তার পদ্ধতি দেখে দেখে। তাই যেহেতু এই পদ্ধতিটা বিস্তার পদ্ধতি অনুসরণ করছে কে মিস্টার সারাংশ, তাই তার নাম অনুসারে এই পদ্ধতিতে নির্ণায়কের মান বের করাকে বলা হয় সারাংশ পদ্ধতি। যেহেতু এটা ডায়াগ্রাম, একটা চিত্র আসে, এই জন্য বলা হয় সারাংশ ডায়াগ্রাম পদ্ধতি, অর্থাৎ সারাংশ ডায়াগ্রাম মেথড। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন সারাংশ ডায়াগ্রাম মেথডের মাধ্যমে কিভাবে আমরা মানটা নির্ণয় করতে পারি সেটা একটু দেখব। লেটস গো। সারাংশ ডায়াগ্রাম। এখন সারাংশ ডায়াগ্রাম পদ্ধতির মাধ্যমে আমরা যে মানটা নির্ণয় করব সেটা প্রথমেই আমরা বিস্তার পদ্ধতি আগে দেখব। সেখানে সারাংশ কীভাবে পর্যবেক্ষণ করছে, তারপর ঠুস করে কীভাবে মান বের করছে। লেটস গো। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তাহলে এটাকে ম্যাট্রিক্স, এটা তাই না? এই ম্যাট্রিক্সের মান বের করব আমরা আগে বিস্তার পদ্ধতি। সেখানে সারাংশ কী কীগুলো সেটা একটু দেখবো আমরা। হ্যাঁ, চলেন। খুবই মজা, মানে একটা মানে কোনো একটা কাহিনীকে যদি আপনি ফিল করেন সুন্দর করে, তাহলে দেখবেন যে আপনি অমায়িক একটা নির্যাস পাবেন। এই জন্য ম্যাথের নির্যাস জানতে হলে চরম পর্যায়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের একটা কথা বলি যে হুট করে কিন্তু আগে শর্টকাটে যাবেন না, তাহলে কিন্তু আপনি মরছেন। কারণ শর্টকাট কখনো আপনাকে ভালো কিছু দেবে না। একটা বেসিক আলোচনা মানে A to Z বেসিক থেকে শুরু করে সব শেখার পরে তারপরে ওটাকে কম সময়ের জন্য আপনি শর্টকাট মনে রাখলেন, তাহলে দেখছেন আপনি ওটা কখনো ভুলবেন কীভাবে আসলে সেটাও মাথার মধ্যে থাকলো, এবং কীভাবে ওইতে অল্প সময় করা যায় সেটাও থাকলো। সো ইউ উইল বি গেইন, ইউ উইল বি ফার্স্ট আর ইউ উইল বি ফার্স্ট। ওকে, এখন দেখেন প্রথম সারি বরাবর বিস্তার করি। প্রথম সারি বরাবর বিস্তার করি। সারাংশ কীভাবে একটু দেখি, চলেন তো। তাহলে কি আছে এখানে? A11 আছে, তাই না? তাহলে A11 যদি থাকে আমরা কি করব?
এই বরাবর সারি এবং কলাম বাদ, তাই না? এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ যাবে, বয়াকার বাদ। এই এটা হলুদিয়া পাখি, এটা বাদ যাবে, তাই না? তাহলে কী নেব? A11। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ করলে কত হয়? A22 A33, তারপরে মাইনাস A23 A32। ওকে, প্রথমে প্লাস তারপরে মাইনাস A12, এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাই না? এবার দেখেন এটা গুণ করলে কত হয়? A21 A33 A21 A33 মাইনাস A23 A31 প্লাস মাইনাস তারপরে কি বলো? প্লাস। কি হবে? তাহলে প্লাস হলে এটা এইটাতে চলে আসবে। তাহলে A13 A13 এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ করলে এটা গুণ মাইনাস এটা গুণ। এটা তো আমরা গত ক্লাসগুলোতে শিখছি। A21 A32 মাইনাস A22 A31। দেখেন সারাস কীভাবে এই বিস্তার পদ্ধতিকে ইনি পর্যবেক্ষণ করে উনি জাস্ট ওখানে একটা লজিক আবিষ্কার করে দেখাচ্ছেন, দেখছেন? যার কারণেই তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তাকে নিয়ে আজকে আমরা লেখাপড়া করছি। সো যে কোনো জায়গায় যদি আপনি সামান্য অবদান থাকে এবং এটা যদি ইউনিক হয়, তাহলে অবশ্যই ইউ উইল বি গেইন, ইউ উইল বি সায়েন্টিস্ট, তাই না? তাহলে চলেন এবার দেখা যাক A11 A22 A33 11 22 33, তাই না? মাইনাস A11 A23 A32 মাইনাস A12 A21 A33 প্লাস A12 A23 A31, তারপরে প্লাস দেখেন A13 A21 A32, তারপরে মাইনাস A13 A22 A31। ওকে, A13 A21 A32 A13 A22 A31। ক্লিয়ার? দেখেন সারাস কি টেকনিক অবলম্বন করছে। এখন এগুলোকে গুণ করে যোগ বিয়োগ করলে আমরা নির্ণায়কের মান পাই, কিন্তু সারাস এখানে একটু অন্য পন্থা অবলম্বন করেছে। সারাস চিন্তা করছেন, আচ্ছা দেখি তো এটা কীভাবে পজিটিভগুলো এক জায়গায় নেওয়া যায় এবং নেগেটিভগুলো এক জায়গায় নেওয়া যায়। পজিটিভ এবং নেগেটিভগুলো উনি এক জায়গায় নিয়েছে। চলেন তো দেখা যাক কীভাবে সেটা হয়। পজিটিভগুলো এক জায়গায় নিয়েছে। হ্যাঁ, পজিটিভ কে A11 A22 A33, এটা গেল পজিটিভ, এটা একটা পজিটিভ। তাহলে কী হবে? প্লাস A12 A23 A31, এটা একটা পজিটিভ অ্যান্ড এটা একটা পজিটিভ, প্লাস A13 A21 A32, এটা একটা পজিটিভ। তাহলে এই পজিটিভগুলো এক জায়গায় নিয়েছে। তারপরে উনি করছেন কি জানেন? দেখেন, ফিল করেন, খেলে গেলেন সেই রকম ফিল করা জায়গা। এই দেখেন এটার সামনে একটা মাইনাস, এটার সামনে একটা মাইনাস, এটার সামনে একটা মাইনাস, তাহলে সবগুলোর সামনে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস আমরা কমন নেব। তাহলে মাইনাস কমন গেলে ভিতরের চিহ্ন কী থাকে দেখেন তো? তাহলে মাইনাস কমন গেলে ভিতরের চিহ্ন কী থাকে একটু দেখেন। মাইনাস কমন নিব আমরা। হ্যাঁ, কি কমেন্ট সেকশন চলে আসো। ওকে, তাহলে চলেন আমরা মাইনাসগুলো একটু কমন নেব আমরা। তাহলে এখানে দেখেন মাইনাস কমন গেলে কী হচ্ছে দেখেন তো? A11 A23 A32, এটার সামনে থেকে মাইনাস কমন গেলে ভিতরের জন্য কী হবে? প্লাস A12 A21 A33, তারপরে প্লাস এটা A13 A22 A31। ব্যাস, এখন এইগুলো যোগ করে এই যোগফল থেকে এই যোগফল বাদ দিলে ওই নির্ণায়কের মান হবে, তাই না? ওই ম্যাট্রিক্স থেকে যে নিল, এটা কিন্তু নির্ণায়কের মান, তাই না? ম্যাট্রিক্স না এটা আর কি, এটা কিন্তু নির্ণায়ক হবে, তাই না? জাস্ট ডিটারমিনান্টস, নট ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে নির্ণায়ক। এখন আপনারা দেখেন একটু খেয়াল করে যে এখানে এই সারাস কীভাবে খেয়াল করলো, সারাস চিন্তা করলো এই পজিটিভগুলো তো এই দিকে গেল, নেগেটিভগুলো এই দিকে গেল, সে আরও কী টেকনিক অবলম্বন করছে। তাহলে আমরা সাধারণত ম্যাট্রিক্স বা নির্ণায়কের কর্ণ করাচ্ছি দুটা, একটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, একটা হচ্ছে মাইনর ডায়াগোনাল। সে একটু ডায়াগোনালে চিন্তা করলো। এখন সে ডায়াগোনাল নিয়ে কীভাবে চিন্তা করছে একটু দেখি, চলেন তো তার চিন্তাগুলো কীভাবে আসছে একটু দেখি তো। বেশি ছোট হয়ে গেল। ওকে, যাও বাবু। হ্যাঁ, এই দেখেন কীভাবে সে চিন্তা করলো। দেখেন সে চিন্তা করছে, দেখেন কীভাবে চিন্তা করছে, একটু খেয়াল করবেন আপনারা। হ্যাঁ,
দেখেন A11 একটু খেয়াল করেন তো কি কি চিন্তা করলো সে। A11 দেখেন A11 A22 এ এ এ এ এ কি হলো এটা? এই তো এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবগুলো এন্ট্রি এখানে গুণফল। ও হ্যাঁ তাই তো, তাই তো। তাহলে এখানে কে তাহলে তাহলে এখানে সে কী করছে? এখানে দেখেন তো, এখানে সে কী করলো? এখানে সে চিন্তা করলো A11 ও, তারপরে আবার চিন্তা করছে কি দেখেন A11 ও 12 A12 A23 এদিকে আসছে তো। ও তাহলে এখানে কি নাই? 31 নাই তো। ও তাহলে এখানে সে দেখি তো A12 A23 A31 A31 তো নাই, তখন সে এখানে একটা A31 লিখে নিল, যেখানে একটা A31 দরকার। A3 কেন হয় যেখানে A31। তারপর দেখেন A12 A13 কি নাই? A21 নাই, ও এটা তো নাই, তাহলে A21 নিল। আর কি নাই? 32। ও তাহলে এখানে হবে 32 A32। দেখেন তার চিন্তা ভাবনাগুলো দেখেন। তাহলে প্রথম এই যে নির্ণায়ক আছে, এই নির্ণায়কের এই বরাবর চলে গেল। দেখেন এই বরাবর একটা মান এটা হলো। এবার এইটা এবং এটা লিখতে গিয়ে দেখা যায় এটা নাই, তো এটা এখানে লিখে নিয়েছে সে। তারপরে এইটা সে চিন্তা করলো তো এটা তো নাই, এটা লিখে নিয়েছে, আবার এটা লিখে নিয়েছে। এখন তারপরে আমরা কিন্তু অনেক সময় বলি এই দিকে গুণ করো, গুণ করে যেটা হয় তার সঙ্গে বিয়োগ যদি কেন বিয়োগ হয়? এটা হয় অঙ্কের নিয়ম, এটা ম্যাথের নিয়ম, এটা বিয়োগ হয়। কিন্তু না, এটা আসলে তা নয়। এটা আসলে এই যে এখানে যে একটা মাইনাস, এখানে একটা মাইনাস এবং এখানে যে একটা মাইনাস আছে, সেই মাইনাস কমন নিয়েছে। তারপরে সেই এই দিক থেকে যাওয়ার ক্ষেত্রে দেখা গেল যে সবগুলো সামনে একটা করে মাইনাস থাকে, তাই আমরা বলি এই দিক দিয়ে যাওয়ার সময় মাইনাস নিতে হয়। কেন? ওটা নেওয়া লাগে, ওটা নিয়ম, ম্যাথের নিয়ম না, এটা আসলে ম্যাথের নিয়ম না, ওটা আমরা এইভাবেই আসলে নেব। ক্লিয়ার? এখন দেখা যাক তাহলে এখানে আমরা শিখলাম। এবার এই যে এটা দেখি A11, দেখেন কি সুন্দর একটা কর্মকাণ্ড আছে। এটা কিরে, এটা কি গেল? হ্যাঁ A1 এটা কি হলো দেখি তো একটু, এটা একটু দেখি চলেন। এটা কে আছে দেখি, এটা আছে হচ্ছে A132231 দেখি 132 দেখেন দেখছেন মিলছে। দেখেন এইটা দেখছেন, এটা কিন্তু মিলছে। 31 দেখেন 132231। ও সেরকম তো 31 আরেকবার 132231। এইবার গেল। এইবার দেখেন কি বলছে সে, তাহলে এদিকে যাবে, আবার এদিকে যাবে। এখানে তো নাই, কি নাই? দেখেন 23 আছে, 32 আছে, এটা তো নাই। তখন এটা লিখে নিলাইনি A11, দেখছেন এই যে এটা, এই বরাবর সে এটা লিখে দিল A1 আর 1। ক্লিয়ার? এইবার এটাও গেল। এবার এটা দেখি, এটা A33 A21 কাজে লাগছে এটা A21 আরটা নাই তো, নাই। ও তারপর এটা লিখে নিল A12। দেখছেন সারাস কীভাবে চিন্তা করছে। তারপরে দেখা গেল এখানে কিছু কিভাবে মনে রাখবো বোঝা যাচ্ছে না। তখন সারাস বলল যে তোমরা একটা নির্ণায়ককে লেখো, ওটাকে আবার রিপিটিংয়ে লেখো। তারপরে প্রধান নির্ণায়কের ফার্স্ট এন্ট্রি বরাবর যে কয়টি কর্ণ থাকবে সে কয়টি এন্ট্রি এখান থেকে নাও, বাদ বাকিগুলো বাদ দিয়ে দাও। প্রশ্ন কেন? কারণ বলেন তো, একটি খনি থেকে যতগুলো খনিজ পদার্থ আমরা তুলি সবগুলো কি কাজে লাগাতে পারি আমরা, না কিছু খনিজ মল থাকে? ঠিক একইভাবে এই যে একটা নির্ণায়কে রিপিটিং নির্ণায়ক এখানে লিখলাম, কিছু খনিজ মল এখানে থাকবে। দেখেন পুরোটা এখানে লিখে নেব A11 A21 A31, তাই না? তারপরে দেখেন A12 A22 A32 A13 A23 A33, ঠিক আছে না? তাহলে এইটুকু কিন্তু আমাদের কোনো কাজে লাগেনি। দেখেন এইটুকু কিন্তু আমাদের কোনো কাজেই লাগেনি, কিন্তু আমাদের সম্পূর্ণ এটা বোঝার জন্য বা সম্পূর্ণভাবে এটা আমাদের মেমোরাইজ করার জন্য আমরা সহজে কি করি, এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়ককে আবার রিপিটিং করে লিখে নিই। লিখে নেওয়ার পরে এই প্রথম মূল নির্ণায়কের এই ভুক্তি বাড়াও যতগুলো ফার্স্ট আর রোর যতগুলো ভুক্তি আছে সেই ভুক্তি নেওয়া পর্যন্ত যতগুলো লাগে এটা ততগুলো নিতে হবে। আবার প্রদত্ত নির্ণায়কের থার্ড রো বরাবর যতগুলো এন্ট্রি আছে ততগুলো এন্ট্রি নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা নেওয়ার প্রয়োজন, আর বাদ বাকিগুলো কী করে দিতে হয়? সরি এটা না, এটা বেশি হয়ে গেছে। এটা একটা, একটা আর একটা, বাদ বাকি যে এতগুলো যে আছে এতগুলো বয়াকার আদ্য বাদ।
তাহলে কি সামারাইজ হলো, আমরা কি বুঝলাম একটু দেখি তো, চলেন তো। তাহলে সারাশ আসলে কি বললো, সারাশ এখন বললো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, তাই না? এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের মান নির্ণয় করার জন্য সারাশ বললো এটাকে আবার রিপিটিং করে দাও। ও বললো এটাকে আবার রিপিটিং করো, এটাকে আবার রিপিটিং। ও মা চিচি হবে না, হবে না, হ্যাঁ। তাহলে এটাকে আবার রিপিটিং করব আমরা, মানে আবার লিখে নেব এটা A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ওকে, এবার দেখেন কি সহজ হয়ে গেল। তারপরে আমরা করব কি দেখেন, এই যে এই প্রথমটার মূল নির্ণায়কের ফার্স্ট কলাম, ফার্স্ট লাইন বরাবর যতগুলো এন্ট্রি আছে ততগুলো এন্ট্রি আর গ্রহণ করার জন্য যতগুলো এখান থেকে প্রয়োজন ততগুলো নিব। ঠিক একইভাবে এই লাস্ট রোর মেইন এন্ট্রিগুলো নিতে গেলে যতগুলো কর্ণ বরাবর এন্ট্রি প্রয়োজন ততগুলো নিব। কিভাবে দেখেন, এইটা, 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 দেখছেন? দেখেন তো 11, 22, 33, 11, 22, 33, তারপরে দেখেন 12, 23, 31, 12, 23, 31, তারপর দেখেন 13, 21, 32, 13, 21, 32। এটা পেন্সিল দ্বারা দাগ দেবেন আপনারা, নো প্রবলেম। পেন্সিল দ্বারা এভাবে দাগ দেবেন পরীক্ষায়, নো প্রবলেম। ওকে ওকে, তারপর দেখেন কত হলো 13, 21, 32, 13, 21, 32, তাই না? এইবার দেখেন আমরা মাইনাস দিয়ে দিকে যাবো। কেন মাইনাস দিলাম সেটা ব্যাখ্যা দিলাম, এখন একটু দেখেন। এই 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 13, 22, 31, 13, 22, 31, এইটা পুরোটা নেওয়ার পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো আছে আর কি। তারপরে এটা কিন্তু আপনাদের লিখতে হবে না, এটা তোমার আপনাদের বোঝার জন্য লিখছি এটা আমি। এবার দেখেন 32, 23, 11, 32, 23, 11, 11, 23, 32, 11, 23, 32, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে দেখেন তো 33, 31, 12, 12, 21, 33, 12, 21, 33 হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা এখান থেকে নাই করে দিলাম। এখন দেখেন তাহলে সারাশ কি বললো, যে নির্ণায়কের মান বের করতে বলবো সেটা পুরোটাই লিখে নেন, ওটাকে আবার পুরোটাই রিপিটিং করেন। তারপরে ফার্স্ট রো বরাবর যতগুলো কর্ণ আছে ততগুলো কর্ণ যোগ, গুণফলগুলো যোগ করে এই লাস্ট রোর এন্ট্রিগুলো কর্ণ বরাবর গুণ করে যোগ করলে এই দুটোর বিয়োগফল হবে ওই নির্ণায়কের মান, যা আমরা আগে লিখে রাখছি। ক্লিয়ার? এখন তাহলে আমরা নির্ণায়কের মান বের করার কয়টা পদ্ধতি শিখলাম? দুইটা পদ্ধতি। একটা হলো বিস্তৃতি পদ্ধতি, এটা এইটুকু পর্যন্ত করলে বিস্তৃতি পদ্ধতি। কিন্তু এটাকে যদি আমরা এখান থেকে যদি আবার এই দিকে যাই, সরি বাবু, এখান থেকে যদি এই দিকে যাই তাহলে সেটা হবে সারাশ ডায়াগ্রাম পদ্ধতি, তাই না? তখন আর এগুলো লেখা লাগছে না, নির্ণায়ক থাকবে, পুরোটা লিখে নিয়ে রিপিটিং করার পরে তারপরে আমরা এই লাইনটা লিখছি সরাসরি। দেখেন, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কী ঘটনাটা ঘটালাম। ওকে, তাহলে চলেন এবার আমরা ইনশাল্লাহ চলে যাব আমাদের আরও সামনের দিকে। কমেন্ট সেকশন একবার চেক করে আসি আমরা। ওকে 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 ওকে, তাহলে আমরা সারাশ ডায়াগ্রাম পদ্ধতি নির্ণায়কের মান বের করা শিখলাম। তাহলে নির্ণায়কের মান কয়ভাবে বের করা যায়? নির্ণায়কের মান বের করা যায় বিস্তৃতি পদ্ধতি বা বিস্তার পদ্ধতি, সারাশ ডায়াগ্রাম পদ্ধতি, একটা ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর আমরা পরে শিখবো, হ্যাঁ। আগে চলে মূল জিনিসগুলো আমরা দেখে আসি। আমরা এতক্ষণ শিখলাম ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস। ম্যাট্রিক্স আলোচনা করছি, তারপর ডিটারমিন্যান্টসের কিছু বেসিক আলোচনা করলাম। এবার মনে হচ্ছে যে ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টসের মধ্যে পার্থক্য কী থাকতে পারে, এটা মানে ডিফারেন্স অফ ম্যাট্রিক্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস। তাহলে চলেন তো দেখা যাক ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্টসের পার্থক্য, ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস। তাহলে পার্থক্যটা কী? এখন দেখেন এই পার্থক্যটা হলো যে, সবাই একটু খেয়াল করবেন, ম্যাট্রিক্স আয়তাকার এবং বর্গাকার হতে পারে। ম্যাট্রিক্স কী হতে পারে? আয়তাকার হতে পারে, 2, 3, 4 এরকম হতে পারে, আবার 4, 5, 6, 7 এরকম কিন্তু হতে পারে। তাহলে আয়তাকার এবং বর্গাকার হয়, কিন্তু নির্ণায়ক সবসময় এটা হবে 4, 5, 6, 7। নির্ণায়ক সবসময় বর্গাকার হবে। ক্লিয়ার? একটা পার্থক্য গেল। ম্যাট্রিক্সকে আমরা তিনটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি, তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা সাহায্যে প্রকাশ করা যায়। যেমন
এই একটা ম্যাট্রিক্স হলে এভাবে প্রকাশ করা যায়, এভাবে প্রকাশ করা যায়, এভাবে প্রকাশ করা যায়। ক্লিয়ার? ওকে। কিন্তু নির্ণায়ককে দুইটি উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা যায়, লাইক দ্যাট। তাহলে আমরা দেখলাম এটা প্রকাশ করার পদ্ধতি কীরকম সেটা দেখলাম, তাই না? এটাও আমরা দেখলাম। এবার ম্যাট্রিক্সের কিন্তু মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্স শুধু সজ্জিত রূপ। আর আমরা কেবলই সারাশ ডায়াগ্রামের মাধ্যমে শিখলাম নির্ণায়কের মান নির্ণয় করা যায়, তাই না? নির্ণায়কের নির্দিষ্ট মান থাকবে। এবার কোনো ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যা কে দ্বারা, তাহলে ম্যাট্রিক্সকে একটা স্কেলার কে দ্বারা গুণ করা অর্থ হলো প্রত্যেকটি ভুক্তির সাথে সেই স্কেলার দ্বারা গুণ করা বোঝাবে। ক্লিয়ার? ওকে। কিন্তু নির্ণায়ককে কোনো স্কেলার দ্বারা গুণ করা অর্থ হলো যে কোনো একটা সারি, হয় এই সারি বরাবর কে যাবে, অথবা এই সারি বরাবর কে যাবে, অথবা এই সারি বরাবর কে যাবে, অথবা এই ফার্স্ট কলাম বরাবর কে গুণ হবে, অথবা সেকেন্ড কলাম বরাবর কে গুণ হবে, অথবা থার্ড কলাম বরাবর কে গুণ হবে। একটা লিখে দেওয়া আছে, আর একটা লিখে দিচ্ছি আমি, দেখেন আরও কীভাবে লেখা যায়। এখানে একটা লিখে দিচ্ছি আমি এখানে, আর একটা দেখেন। এইবার দেখেন যদি আমরা এখান থেকে সরাসরি এইটা করি তাহলে কী হয় একটু দেখেন তো। 1 2 3, আমরা এটা করব কে, 2K 3K, তাই না? তারপরে 4 6 2 1, দেখেন তো কী করছি আমরা, ফার্স্ট রো বরাবর কে গুণ করে দিয়েছি আমরা, তাই না? আর এখানে ফার্স্ট কলাম বরাবর গুণ করতে, আপনি যদি মনে করেন না আমি সেকেন্ড রো বরাবর গুণ করব, আমি থার্ড রো বরাবর গুণ করবো, কেউ বলবে না আমি সেকেন্ড কলাম বরাবর গুণ করব, থার্ড কলাম বরাবর গুণ করব, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে আমরা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা এটা গুণ করে দিতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা নির্ণায়ক, এটা কিন্তু নির্ণায়ক স্যাম্পল হবে, এটা নির্ণায়ক স্যাম্পল, এটা নির্ণায়ক স্যাম্পল। ওকে, এটা নির্ণায়ক স্যাম্পল হবে, এটা নির্ণায়ক স্যাম্পল হবে, নির্ণায়ক স্যাম্পল। ঠিক আছে, এই স্যাম্পলটা হবে নির্ণায়ক। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তাহলে আমরা দেখলাম যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য কী। তাহলে এটা কিন্তু মাঝে মাঝে আসে, ক নম্বরে আসে একাডেমিক পরীক্ষার জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠুস করে আসবে 2 মার্কস, ঠাস করে 4টে লিখে দেবে না, তাহলে 4টে লিখে দিলে 2 মার্কস পেয়ে যাবে। সুন্দর করে এক্সাম্পল সহ, এই যে এক্সাম্পল সহ দিবেন নাকি, তাহলে সব সুন্দর হবে। এবার দেখেন আমরা নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা শিখব। মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ফর ডিটারমিনার্স, মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ফর ডিটারমিনার্স, এটা হচ্ছে ডিটারমিনার্সের বেসিকের শেষ আইটেম। এরপর আছে বিপরীত ম্যাট্রিক্স, তারপরে ক্রেমার্স রুলস, তারপরে চ্যাপ্টার কমপ্লিট, খতম, বাই বাই, টা। কিন্তু এখন আমরা এটাকে শিখব। আচ্ছা, আমরা কিন্তু বলি যে মানুষের বৈশিষ্ট্য কি, মানুষের বৈশিষ্ট্য সত্য কথা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। কিছু কিছু মানুষ আছে মানুষের সঙ্গে সেরকম সারাক্ষণই খারাপ ব্যবহার করে, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদ খায়, সারাক্ষণই এর কথা ওকে লাগে, ওর কথা ওকে লাগে। কিন্তু আমরা জানি অনেক মানুষ তো ভালো আছে, তা না? তাহলে কেউ কেউ সুন্দর কথা বলে, কেউ কেউ মানুষের উপকারের চিন্তা করে, কেউ কেউ নিজের ভালো থাকার চিন্তার পাশাপাশি অপরের ভালো থাকার চিন্তাও সে করে, নিজের ভালোকে অপরে ভালো মনে করে, নিজের খারাপকে অপরে খারাপ মনে করে। এই ধরনের অহরহ মানুষ আমাদের সমাজে অবশ্যই আছে। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস পরিমাণ কম আসতেছে, কমেন্টস করতে থাকেন তো, কমেন্ট সেকশনে কমেন্টস করতে থাকেন, নাহলে কিন্তু আমি আলোচনা করব না। কমেন্ট সেকশনে কমেন্টস করেন। চলেন তারপরে দেখা যাক কি ঘটনা ঘটে। এইবার আমরা চলে আসব এইবার আমাদের চলেন কমেন্ট সেকশন দেখলাম। চলেন এবার প্রমাণে দেখে যাক কি বলছে। নির্ণায়কের ধর্মাবলী, প্রমাণ ও প্রয়োগ। তাহলে নির্ণায়কের ধর্মাবলী মানে বৈশিষ্ট্য বা ধর্ম বা প্রপার্টিস, এগুলো আবার প্রমাণ করব। এটা আবার প্রয়োগও দেখাবো। প্রয়োগ মানে ম্যাথের মাধ্যমে আমরা কিন্তু প্রয়োগ দেখাবো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা শিখব দুটা। একটা হলো নির্ণায়কের ধর্মাবলী, যা লেখা আছে সেটাকে আমি এখন প্রমাণ করব এখানে, আর প্রয়োগটা আমরা ম্যাথে গিয়ে শিখব আশা করি। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন এবার নির্ণায়কের যে কোনো কলাম বা সারির সকল ভুক্তি শূন্য হলে, তাহলে নির্ণায়কের যে কোনো কলাম বলে যে কোনো একটি কলাম, যে কোনো কলাম মানে একটি বুঝবেন আপনারা, যে কোনো কলাম বা সারির সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হয়। তাহলে এই যে বলছে ধর্মাবলী, তাহলে এটা একটা ধর্ম বা বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে এটাকে প্রমাণ করি এখন। চলেন তো কীভাবে দেখা যাক সত্যই হয় কি না। দেখি 5 0 7 6 0 9 -3 0 আর 6, দেখেন তো এটা নির্ণায়ক না? এই নির্ণায়কের এই দ্বিতীয় কলামের সকল এন্ট্রি 0, তাহলে এই নির্ণায়কের মান কী হবে? 0 হবে, 0 হবে, 0 হবে, তাই না? চলেন তো দেখা যাক এই নির্ণায়কের মান 0 হয় কিনা একটু দেখি তো।
তাহলে একটা কাজ করি আমরা কি শিখাচ্ছি বিস্তার পদ্ধতিতে, যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। তাহলে এখানে আমরা দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করি, তাহলে সহজ হবে, তাই না? তাহলে আমরা লিখবো, চলেন দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করি। এখানে আমরা লিখবো দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করি। ওকে, তাহলে চলেন দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করি, দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করি। ওকে, তাহলে প্রথমে প্লাস, তারপরে কি মাইনাস, এসে মাইনাস, কি আছে এখানে জিরো, এসে জিরো, এই বরাবর সারি এবং কলাম বয়কার আদ্যবাদ। তাহলে এইটা দেখেন, এইটা, তাহলে এই বরাবর যেহেতু বিস্তার করে ফিক্সড, তাহলে যখন এটা নেব এই বরাবর সারি এবং কলাম বয়কার আদ্যবাদ, তাই না? তাহলে এটা নেবেন এই বরাবর সারি এবং কলাম, এটা গুণ করে কত হচ্ছে 36 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 9 27। তারপরে প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, প্লাস কি এই যে জিরো, তাহলে এটা এবার এদিকে চলে আসো বাবু তুমি। হ্যাঁ, এই বরাবর সারি, এই কলাম থেকে যাবে, কলাম এবং সারি পাব, তাহলে এটা গুণ করলে কত হয়, এই 30 মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস 21। ওকে, জিরো, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস নেব আমরা, মানে জিরো যদি থাকে এখানে, এই যে জিরো থাকলো এখানে, তাহলে সেটার ক্ষেত্রে এই তুমি চলে আসো না একটু। হ্যাঁ, তাহলে চলেন এই বরাবর কলাম এবং সারি বাদ, 5 9 45 মাইনাস 42। দেখছেন কি একটা মজার কাহিনী চলে আসছে। এই গোষ্ঠীকে 0 দ্বারা গুণ করলে কত হবে, 0ই হবে। এই গোষ্ঠীকে 0 দ্বারা গুণ করলে 0ই হবে। এই গোষ্ঠীকে 0 দ্বারা গুণ করলে 0ই হবে। সবগুলো কি হবে, লাড্ডু হয়ে যাবে। তাহলে এটা প্রমাণ হলো, তাহলে একটা সুন্দর গুলো অমায়িক মিষ্টি লাড্ডু, তাই না? তাহলে আমরা দেখলাম যে কোনো নির্ণায়কের যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির সকল ভুক্তি শূন্য হলে সেই নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। তাহলে এই নির্ণায়কের মান কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। ক্লিয়ার? এখন এটা একটা মজা আছে, সেটা হলো যে এখন থেকে এই যেটা শিখলাম, এখন থেকে বিস্তার করার ক্ষেত্রে যেই সারি বা কলাম বরাবর শূন্য বেশি, নির্ণায়কের মান নির্ণয় করার ক্ষেত্রে সেই সারি বা কলাম বরাবর আমরা বিস্তার করব। প্রশ্ন কেন? উত্তর, সেটা বিস্তার করার ক্ষেত্রে যদি 0 হয় তাহলে সেটা লেখার দরকার হবে না, কারণ পুরোটা গোষ্ঠী কী আসবে, 0 আসবে। আবার যদি 0 হয় লেখার দরকার ছিল না, কারণ পুরো গোষ্ঠী 0 আসবে। আবার 0, তাহলে লেখার দরকার নেই, পুরো গোষ্ঠী 0 আসবে। এই জন্য বিস্তার করার ক্ষেত্রে যেই সারি বা কলাম বরাবর শূন্য বেশি আসবে, সেই সারি বা কলাম বরাবর আমরা কি করব, বিস্তার করব। ক্লিয়ার? বিস্তার করে আমরা মান নির্ণয় করব। ওকে, তাহলে আমরা দেখলাম যে নির্ণায়কের সত্যই বলছে এটা প্রপার্টিস নাম্বার 1, যে এই কলাম বরাবর সবগুলো ভুক্তি 0 ছিল, তাই দেখলাম যে প্র্যাকটিক্যালভাবে এর মান শূন্য আসে, যে প্রমাণ করে দিলাম। ঠিক আছে না? এটা এইভাবে প্রমাণ না করে এভাবে করা যায়। A1 1, A1 2 মান 0, A1 3, A2 1 0, A2 3, A3 1 0, A3 3, তাই না? এইভাবে করলে তা দেখবেন 0 আসবে। ওকে, প্রপার্টিজ 1 নং সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কেউ যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, কমেন্টস করতে থাকেন। কিন্তু এবার প্রপার্টিজ নাম্বার 2, তাহলে প্রপার্টিজ নাম্বার 2 যাব আমরা। দেখেন এখানে কি বলছে, এটা হলো নির্ণায়কের দুটি কলাম বা সারি অভিন্ন হলে, অভিন্ন মানে একই। আপনার দুটি চোখ অভিন্ন, দুটো চোখ তো অভিন্ন হয়, তাই তো? কিন্তু এক চোখ আরেক চোখকে দেখে পরে দেখি না, তো কীভাবে বন্ধ দেখবো এটা? না, দেখছেন চরম কি বাস্তব, কি চরম, খুবই কাছাকাছি কিন্তু কেউ কাউকে দেখতে পারতেছে না, মানে বাউন্ডারি দেওয়া আছে। চেষ্টা করলেও হচ্ছে না, তবে আয়না দিয়ে দেখলে সুবিধা হবে, তাই না? ঠিক একইভাবে দেখেন, নির্ণায়কের দুটি কলাম বা সারি অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হয়। অভিন্ন মানে কি, একই। তাহলে দুটি সারি অথবা কলাম অভিন্ন হলে নির্ণায়কের মান একই হবে। নির্ণায়কের দুটি কলাম বা সারি অভিন্ন হলে, মানে একই হলে ওই নির্ণায়কের মান কি হয়, শূন্য হয়। কীরকম দেখেন, কলাম অথবা সারি, আমি দুটো সারি একই ধরবো। 5 6 7 1 2 4 5 6 7। আপনারা দেখেন তো এই নির্ণায়কের ফার্স্ট রো অ্যান্ড থার্ড রো সেম, তাহলে এই নির্ণায়কের মান কী হবে, শূন্য হবে, কারণ ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো সেম। তাহলে এই নির্ণায়কের মান কী আসবে, শূন্য আসবে। চলেন দেখি তো একটু শূন্য আসে কিনা।
তাহলে আমরা লিখবো প্রথম সারি বরাবর বিস্তার করি সারি। তাহলে এইরকম যদি আসে তখন আমরা ঠুস করে কিন্তু 0 লিখে দিব। হ্যাঁ, তখন আর কিন্তু বিস্তার করব না, কারণ প্রপার্টি যখন শিখতেছি ম্যাথ করার ক্ষেত্রে প্রয়োগ লেখা ছিল। তাহলে ম্যাথ করার ক্ষেত্রে যদি এরকম আসে তাহলে সরাসরি তার মান 0 লিখে দিয়ে আসবো, কারণ পিথাগোরাসের উপপাদ্য যখন আপনার প্রয়োগ করতে হয় ম্যাথ করার ক্ষেত্রে তখন কি আপনি প্রমাণ করে প্রয়োগ করেন? নো। সো এই ধরনের কোনো কর্মকাণ্ড আসলেই আমরা ঠুস করে সেটা কী লিখে দিয়ে আসবো? আমরা ঠুস করে সেটা এইরকম যদি কোনো কর্মকাণ্ড আসে তাহলে তার মানে আমরা কী লিখে দিয়ে আসবো? লাড্ডু লিখে দিয়ে আসবো। এখন এখানে দেখি সত্যই লাড্ডু হয় কিনা, মানে 0 হয় কিনা। লেটস গো। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি হয় চলেন তো দেখা যাক। কি আছে এখানে? 5। এই বরাবর এইটা সারি এবং এই বরাবর কলাম 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 বাচ্চা বাচ্চা। তাহলে সারি এবং কলাম বাদ যাবে কী থাকবে? 5। তাহলে 7 দিয়ে 14 মাইনাস 24, প্রথমে প্লাস তারপরে -6। কেন প্লাস মাইনাস ব্যাখ্যা করেছি গত ক্লাসে, যারা আজকে জয়েন করেছেন গত ক্লাসে তাহলে দেখে আসবেন, না বুঝলে কেন মাইনাস হয়। তাহলে এখানে 6 এই বরাবর সারি এবং কলাম, তাহলে 7 ও মাছিছি, তাহলে 7 মাইনাস 20। ওকে, তারপরে কি দাঁড়ালো বলেন? তারপরে 7 প্লাস মাইনাস প্লাস 7 সারি এবং কলাম বয়াকার দুপাত 6 মাইনাস 10। এটা কিন্তু 0 আসবে, না হলে কিন্তু আমাদের ঘটনা ঘটে যাবে। দেখে আসে কিনা? 5 ইন্টু -10, তারপরে -6 ইন্টু -13, ওয়াল্লাহ কি যে আসে, প্লাস 7 ইন্টু -4। দেখা যাক 0 না আসলে কিন্তু ভাব ছুটে যাবে। -50 প্লাস 78 -28। ও সেরকম তো, -78 প্লাস 78। ও ঠিকই তো, তারা 0। তারা একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযোগ্য গুলো ভদ্র অমায়িক নিঃস্বার্থ কুচি করে হালকা স্মাইল দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে নির্ণায়কের দুটি কলাম বা সারি অভিন্ন হলে ওই নির্ণায়কের মান কী আসবে? ওই নির্ণায়কের মান 0 আসবে, তাই না? তাহলে আমরা দেখে ফেললাম যে দুটি সারি অথবা কলাম অভিন্ন হলে ওই নির্ণায়কের মান 0 আসবে। ওকে 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 ওকে, তাহলে আমরা দেখলাম। ওকে, তাহলে চলেন এবার আমরা তাহলে নির্ণায়কের দুটি কলাম বা সারি অভিন্ন হলে নির্ণায়কের মান 0 হয়। ক্লিয়ার? ওকে, এবার চলে আমরা প্রপার্টিজ নাম্বার 3 যাব। এখানে বলছে নির্ণায়কের কোনো সারি বা কলাম এর ভুক্তিগুলো অন্য সারি বা কলামের অনুরূপ ভুক্তির m গুণের সমান হলে নির্ণায়কের মান 0 হয়। মেন কথা যেটা এখন করলাম সেটা এবং এটা একই। এটা হচ্ছে কিন্তু 1 নম্বর সারি 3 নম্বর সারি 1 গুণের সমান ছিল। তাহলে এখানে বলছে m গুণে, মানে 2 গুণের সমান হতে পারে, হাফ গুণের সমান হতে পারে, -3 গুণের সমান হতে পারে, 7 গুণের সমান হতে পারে, তাই না? যে কোনো একটা সারি বা কলাম অপর সারি বা কলামের প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তির m গুণের সমান বা m গুণের সমান হতে পারে, বা m এর মান হতে পারে 2, 3, 4, -1 এই টাইপের আর কি। হ্যাঁ, সো লেটস গো। তাহলে চলেন দেখা যাক কী হয়। তাহলে নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের ভুক্তিগুলো অন্য সারি বা কলামের অনুরূপ ভুক্তির। ওকে, তাহলে আমাদের প্রমাণ দেখি। 2, 5, 6, 7, 3, 1, এখানে 4, 10, 12। ওকে, এই নির্ণায়কের মান 0 হবে। কেন দেখেন তো, এই নির্ণায়কের তৃতীয় সারি প্রথম সারির 2 গুণিতকের সমান। দেখেন হয়েছে কিনা? এটাকে 2 দ্বারা গুণ করলে এটা হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে এটা হবে, 6কে 2 দ্বারা গুণ করলে 12 হবে। ক্লিয়ার? তাহলে এই নির্ণায়কের মান 0 হবে। তাহলে যদি ম্যাথ করার ক্ষেত্রে এরকম থাকে আমরা কিন্তু ঠাস করে এটা বসে দিয়ে আসবো =0। আর এখন আমরা সেটা প্রমাণ করে দেখতেছি হয় কিনা। যদি হয় তাহলে ম্যাথ করার ক্ষেত্রে এরকম যদি আসে তাহলে সরাসরি তার মান আমরা কি দেখব? 0 লিখে দেব। ওকে, তাহলে চলেন তো দেখা যাক কীরকম সে ঘটনাগুলো ঘটে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখব? প্রথম সারি বরাবর বিস্তার করি, সারি বরাবর বিস্তার করি, বিস্তার করি। তাহলে দেখেন তো প্রথম সারি বরাবর বিস্তার করলে সারিটাকে ব্লক করে দেবে। তারপরে আমরা করব কি, দেখেন এই যে দেখেন এই তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করতে গেলে কি আছে এখানে? 2 সারি এবং কলাম বাদ, তাহলে কত হচ্ছে? 3 × 12 36 - 10। ওকে, প্লাস তারপরে -5
এবার দেখেন এটাকে এখানে দিয়ে দেন, তাহলে কত হচ্ছে 5। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, 84 -4 প্লাস মাইনাস তারপরে প্লাস, তারপরে এটা একটু বাদ দিয়ে দেন 6 এসে 6, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে 70 -12, ওকে। তাহলে কত হচ্ছে 2 × 26, তাই না, মাইনাস 5 × 80 প্লাস 6 × 68, না খেলবো না 50, তাই না। এবার দেখেন কি আসছে, আমাদের তো ঘটনা এখানে আসে, ঘটনাটা এখানে থাকতে কেন কষ্ট করবো আমরা, এই যে ঘটনা চলে যাচ্ছে। তাহলে এখন কী হবে জানেন তো, 2 × আপনারা পপ আপ দেখতে পারেন, এই যে এখানে আপনারা খেয়াল করবেন আমি কি করছি, এখান থেকে যদি দেখার সমস্যা ওটাও দেখতে পারবেন আপনারা, হ্যাঁ। তাহলে 2 × 26 প্লাস সরি বাবু মাইনাস 5 × 80, তারপরে প্লাস 6 × 58, 6 × 58 ইকুয়াল, ও লাড্ডু হয়ে গেছে, তাহলে 0। তাহলে বোঝা গেল যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অপর একটি সারির m গুণিতকের সমান। তাহলে m এর মান এখানে কত বলেন তো, এখানে m এর মান কত 2, কার, এই যে এটাকে m দ্বারা গুণ করা মানে কয় দ্বারা গুণ করা, 2 দ্বারা গুণ করে এটা পাইছি, তাহলে এই নির্ণায়কের মান কি হবে 0, তার প্রমাণিত। ক্লিয়ার, ওকে। তাহলে এবার চলেন আমরা এবার দেখতে পাচ্ছি না কমেন্ট সেকশনে জমছে না আজকে, কমেন্ট সেকশনে আরও জমে দেন তো আপনারা, যে কোনো কাজে জমে দেন, কমেন্ট সেকশনে জমে দেন কমেন্ট সেকশনে জমে দেন, জমে। ওকে, এবার চলেন তাহলে দেখা যাক, এবার আমরা নাম্বার 4। তাহলে এখানে বলছে যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলোকে অপর সারি বা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করা হয় তাহলে গুণফলগুলির সমষ্টি 0। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এর একটা ম্যাথ অবশ্য অনুশীলনের ভিতরে আছে, যে যদি কোনো নির্ণায়কের কোনো সারি, অনেক ওর তো সবগুলোই আছে, এটার একটা ম্যাথও আছে। যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলোকে অপর সারি বা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করা হয় তাহলে গুণফলগুলির সমষ্টি 0 হবে। এটা কিন্তু বুঝে তেমন পড়ে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল করবো, চলেন তো দেখি কি বলছে, এটা নিয়ে কী বলছে দেখি একটু, আর নির্যাস নিব আমরা একটু, হ্যাঁ। সো লেটস গো, ম্যাথের নির্যাস জানতে হলে চরম পর্যায়ে ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ, ওকে। মুখস্থ বিদ্যাবিজ্ঞানকে কী করে, ধ্রুব করে। তাহলে চলেন তো দেখা যাক, আমরা ধরে নিচ্ছি 2 3 4 1 5, কত দেব 7, তারপরে আপনারা দিতে পারেন 6 2 আর 4, নো প্রবলেম। এইটা একটা কি হলো নির্ণায়ক, এই নির্ণায়কের মান 0 হবে না, কিন্তু কি বলছে যদি কোনো নির্ণায়কের, এটার নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলোকে আপনি যে কোনো একটা সারি চুজ করেন অথবা যে কোনো একটা কলাম চুজ করেন, তার সকল ভুক্তিকে কি করব আমরা, আপনি যদি সারি চুজ করেন তাহলে এই সারি যদি চুজ করেন তাহলে এই সারির প্রত্যেকটা ভুক্তিকে বাকি দুটা সারি যে কোনো একটা সারির অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করলে নির্ণায়কের মান 0 হবে। অথবা যদি আপনি কলাম একটা চুজ করেন তাহলে এই কলামের প্রত্যেকটা ভুক্তিকে বাকি যে দুটো কলাম থাকলো সেই দুটো কলামের যে কোনো একটা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করলে গুণফলগুলির সমষ্টি কী হবে, 0 হবে। ক্লিয়ার, ওকে। তাহলে এখন দেখেন তো কী হলো, তাহলে এখন কি দাঁড়ালো, আমরা এখন কি করব, গুণফলগুলির সমষ্টি কী হবে, 0 হবে। এখন সবাই চোখ দেখেন, আমরা কি করব, তাহলে প্রথম সারি নিয়ে, প্রথম সারির ভুক্তি সমূহ নিয়ে আপনি যদি বলেন যে আমি দ্বিতীয় সারি ভুক্তি নেব, ওকে নো প্রবলেম। আপনি যদি বলেন না আমি তৃতীয় সারি ভুক্তি নেব, নো প্রবলেম। কেউ যদি বলেন না আমি 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 প্রথম কলামের ভুক্তি নেব, ওকে নো প্রবলেম। কেউ যদি বলে আমি দ্বিতীয় কলামের ভুক্তি নেব, ওকে নো প্রবলেম। কেউ যদি বলে আমি তৃতীয় কলামের ভুক্তি নেব, ওকে নো প্রবলেম। যে কোনো একটা ভুক্তি আপনি নিতে পারেন। তাহলে আমরা নেব কি, প্রথম সারির ভুক্তি নিয়ে, প্রথম সারির ভুক্তি নিয়ে পাই। তাহলে প্রথম সারির ভুক্তি নেব আমরা, চলেন তো প্রথম সারির ভুক্তি নিয়ে। প্রথম সারির ভুক্তিকে 2
তারপরে 3, তারপরে 4, প্রথম সারি ভুক্তি নিলাম। কি বলছে, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোন সারি নিচ্ছি আমরা, প্রথম সারি, ভুক্তিগুলিকে, যে ভুক্তিগুলিকে অপর সারি বা কলাম, যেহেতু সারির ভুক্তি নিচ্ছে তাহলে অপর সারির সহগুণক দিতে হবে। আপনি এখন 2 নম্বর সারির সহগুণক নেন আর 3 নম্বর সারির সহগুণক নেন, ইচ্ছা সেটা। কী নেব আমরা, প্রথম সারির ভুক্তি আর কোন সারির সহগুণক নেব আপনারা বলেন তো একটু, কোন সারির সহগুণক নেব? আমি তৃতীয় সারির সহগুণক নিব। দেখি তো, তৃতীয় সারির সহগুণক, তৃতীয় সারির সহগুণক দেখি তো, তৃতীয় সারির সহগুণক দ্বারা এগুলোকে গুণ করলে গুণফলগুলির সমষ্টি শূন্য আসে কিনা। তাহলে তৃতীয় সারির সহগুণক যদি নিয়ে আমরা তৃতীয় সারি ক্লোজ করে দেবো। দেখেন এর সহগুণককে প্লাস মাইনাস প্লাস, এই বরাবর সারি এবং কলাম বাদ। তাহলে সহগুণক মানে কি, চিহ্ন কিন্তু নেওয়া লাগবে, প্লাস মাইনাস প্লাস, প্রথমে প্লাস লেখা লাগে না, তাও আমি লিখলাম, মন মানে না তো তাই। এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকে 3 4 5 7, তাই না? 3 4 5 7। তারপর দেখেন এটাকে আমি আরেকটু একটা বক্স করে দিতে চাচ্ছিলাম, সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এবার 3, এই ভুক্তিকে এর সহগুণক, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এসে মাইনাস। চলো তো বাবু তুমি এখানে এবার আসো, এখানে এই বরাবর সারি এবং কলাম বাদ, কী থাকলো, তাহলে মাইনাস এই ছিছি। ওকে, তাহলে কি থাকলো এটা বলেন তো, তাহলে এখানে কি থাকলো, যদি আমরা এটা নেই সারি এবং কলাম বাদ, 2 4 2 4 1 7, ওকে, এটা গেল। তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সেই প্লাস। দেখি এই বরাবর সারি এবং কলাম বাদ দেন, তো এটা চলে আসে এখানে। তাহলে সারি এবং কলাম 2 3 1 5, 2 ছিছি 2 3 1 5, ওকে। এটা তার কী নিতে বলছে বাবু বলেন তো, এগুলো কী নিতে বলছে, সমষ্টি। দেখেন ভুক্তিগুলোকে সহগুণক, ভুক্তিকে সহগুণক, 3 নম্বর সারি এর সহগুণক, এই ভুক্তিকে এই অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি। দেখেন ভুক্তি সহগুণক দ্বারা গুণ করা হয়, তাহলে গুণফলগুলির সমষ্টি, এই যে সমষ্টি নিয়েছে, সমষ্টি, এই যে সমষ্টি, দেখা যায় এখন কী আসে, হ্যাঁ, ইকুয়াল 0 না আসলে কিন্তু ভাব ছুটে যাবে না, হ্যাঁ, 2, এটার গুণ করলে কত হচ্ছে 21 মাইনাস 20 প্লাস মাইনাসে মাইনাস 3, 14 মাইনাস 4 প্লাস 4, 10 মাইনাস 3, তাহলে কত হচ্ছে বলেন তো, 2 into 1 minus 3 into 10, 3 into 10 plus 4 into 7, তাহলে 2 minus 30 plus 28, 28 and 2 30 minus 30 equal 2। বাবা বাসা গেছে, হয়ে গেছে, একটু ভয় লাগতেছিল যদি না হতো, তাই না? তবে ইনশাল্লাহ হবে, কারণ আমরা রুলস যদি ফলো করি এবং আমাদের যদি কোনো ভুল না হয়, তাহলে অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবেন এবং সঠিক হবে সেটা। তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম যে কোনো সারি বা কোনো কলামের প্রত্যেকটি ভুক্তিকে অপর সারি বা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি নিলে তার মান কত আসে, 0 আসে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে চলেন এবার আমরা 5-এ যাব। 5 নম্বর কী বলছে, কোনো নির্ণায়কের সারি বা কলামগুলি যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, এই যে দেখেন আমরা কিন্তু শিখে আসছি গুণোত্তর ধারাভুক্ত, এটাকে শিখে আসছে গুণোত্তর ধারাভুক্ত ইংরেজি কি, এই গুণোত্তর ধারাভুক্ত ইংরেজি আমরা কী শিখছি, আমরা সমান্তর ধারা কী শিখছি আমরা, সাম সিরিজ, তাই না? জিওমেট্রিক্যাল সিরিজ মানে গুণোত্তর ধারা। তাহলে আমরা শিখছি জিওমেট্রিক্যাল সিরিজ, কোনো নির্ণায়কের সারি বা কলাম, সারিগুলো বা কলামগুলো যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, অর্থাৎ সারির ক্ষেত্রে প্রথম সারির ভুক্তিগুলোকে দ্বিতীয় সারির অনুরূপ ভুক্তির ভাগ দ্বারা ভাগ করলে ভাগফল যদি একই হয় তাহলে গুণোত্তর, আর বিয়োগ করলে বিয়োগফল যদি একই হয় তাহলে হবে সমান্তর। কিন্তু এখানে বলছে গুণোত্তর। কোনো নির্ণায়কের সারি বা কলাম যদি, কোনো নির্ণায়কের সারি বা কলাম যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, গুণোত্তর ধারাভুক্ত, তাহলে ওই নির্ণায়কের মান কী হয়, 0 হয়। 3 মাত্রার ক্ষেত্রে এটি প্রযোজ্য। এই যে সমান্তর ধারা কয় মাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, সমান্তর ধারায় হয়। আমরা দুটো উদাহরণই দেবো, সমান্তর হলেও 0 হবে, গুণোত্তর হলেও কী হবে, 0 হবে। আমরা দুটোরই উদাহরণ প্রমাণ করবো একটু, হ্যাঁ। সো লেটস গো, দেখা যাক কী হয়, প্রমাণে যায়। তাহলে চলে, সরি,
এবার দেখেন তাহলে আমরা যদি ধরি 2 3 4, প্রথমে গুণোত্তর, আমরা গুণোত্তর লিখবো প্রথমে, হ্যাঁ গুণোত্তর ওকে। তাহলে 4 6 8 8 12 and 16, দেখা যাক এটার মান 0 হবে কিনা। প্রশ্ন কেন? এই দেখেন দ্বিতীয় সারির এই ভুক্তিকে 2 দ্বারা ভাগ করলে কত 2, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, তাহলে ভাগফলগুলো একই। দেখি এটা দেখি তো, 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 12কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2। তাহলে এটা 2 গুণ করলে এটা হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে এটা হবে, 2 গুণ করলে এটা, এর সঙ্গে 2 গুণ করলে এটা, 2 গুণ করলে এটা, এর সঙ্গে 2 গুণ করলে, তাহলে গুণোত্তর ধারা না? হ্যাঁ, তাহলে এর মান 0 হতে হবে, তাই তো ওরা বললো। তাহলে এই পাশে গুণোত্তর, ওই পাশে সমান্তর। তাহলে লিখবো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি। প্রথম সারি বরাবর বিস্তার করি। চলেন তো, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি আছে এটা? তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে আমরা ওটা ক্লোজ করে দিলাম, এটাও ঘটনা ঘটে আমরা দেব। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি 2 নেই, তাহলে এই বরাবর সারি এবং কলাম বয়াকার বা 6 6 96, তাহলে মাইনাস 96। ও সেরকম তো, এটা তো কাটাকাটি হচ্ছে, তাহলে -3, দেখা যাক কী আসে। এইবার তুমি এখানে আসো, তাহলে কত হলো এটা 64, ওমা 60, তাহলে 64, এই যে 464 8 64, এই সেরকম তো হচ্ছে। তারপরে আমরা কি লিখব? তারপরে আমরা এটা বাদ দেবো, তাহলে 4 +4, এই ছি +4, সারি এবং কলাম বাদ, 4 12 48, 6 8 48। ও সেরকম, দেখেন 2 × 0 -3 × 0 +4 × 0 সমান কত হচ্ছে বাবু? 0। তাহলে আমরা দেখলাম যে কোনো নির্ণায়কের সারি বা কলামগুলো যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, তাহলে ওই নির্ণায়কের মান কী হবে? 0 হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাই যে হয়ে গেল। এবার আমরা দেখি এবার সমান্তর ধারার ক্ষেত্রে কীরকম ঘটনা ঘটে। এবার সমান্তরের ক্ষেত্রে কি কি ঘটে একটু দেখি। কলাম বরাবরও হতে পারে, সারি বরাবরও হতে পারে, তার ডাজেন্ট ম্যাটার। এবার আমি কলাম বরাবর নিতে দেখি, 2 4 8 4 6 10 6 8 and 12, দেখি হয়েছে কিনা। এবার দেখেন তো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 12 থেকে 10 বিয়োগ করলে 2, তাহলে বিয়োগ ফলগুলো একই হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? সমান্তর হচ্ছে না? এখন এর মান 0 হবে। দেখি প্রথম সারি বরাবর বিস্তার করি, চলেন প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। প্রথম সারি বরাবর বিস্তার করি, চলেন দেখা যাক প্রথম সারি বরাবর বিস্তার করে কি আসে। সেটা হলো, এটা হবে 2 নিলাম আমরা, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাহলে বাদ যাবে 12টা প্রপার্টিজ আছে। হ্যাঁ, দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়। আমরা 12টা প্রপার্টিজ শিখলাম, মানে নির্ণায়কের বেসিক কমপ্লিট হলো। গত ক্লাসগুলো এবং আজকের ক্লাস এবং প্রপার্টিজ আজকে শেষ করা যায়, না হলে আগামী দিন একটু শেষ করে আমরা ম্যাথে শুরু করবো। হ্যাঁ, নির্ণায়কের ম্যাথ। এইবার চলেন দেখা যাক, তাহলে আরেকটা কর্মকাণ্ড করে দিই। এই যে তাহলে 2 নিলাম আমরা, তাই না? এইবার ওপর সারি এবং কলাম বাদ, তাহলে 6 12 72 -80, আসো কি আসো? 0 হচ্ছে না তো, তাহলে 6 12 72 80, আসো। তাহলে এবার দেখো -4, তারপরে এটা আমরা এই কে গেল, এটা এখানে নেব। তাহলে এইবার ওপর সারি এবং কলাম বাদ, 4 12, ওমা ছিচি খেলবো না, হ্যাঁ 4 12 48 -64, তারপরে কি হবে? তারপরে এখানে আসলো 6, এই সে হলো +6, তাই না? তাহলে 6 নিয়ে কত হয়? 40 -48। চলেন তো আমাদের এটা সত্য হলো কিনা একটু দেখে আসি তো, কি ঘটনা ঘটায় একটু দেখে আসি এটা। হ্যাঁ, পপ আপ তুমি এখানেই থাকো, সবাই তোমাকে দেখুক, আমি এখানে ঘটনা ঘটাবো। ওকে, তাহলে 2 ব্র্যাকেট স্টার্ট
72 minus 80 bracket close minus 4 bracket start 48 minus 64 bracket close plus 6 bracket start 40 minus 48 bracket close 0 যেন হয় বাবু। ও সেরকম বুক কাঁপতেছিল, যদি 0 না হয় তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে গুণোত্তর ধারা, তারপরে এখন যদি ম্যাথ করার ক্ষেত্রে এরকম নির্ণায়কের মান প্রয়োজন হয়, তার সেটা যদি গুণোত্তর আসে বা সমান্তর আসে, তাহলে তার মান আমরা ঠুস করে কি লিখে দেবো, 0। আপনারা কি খেয়াল করছেন কী কী আলোচনা করতেছি আমি? ম্যাট্রিক্সের প্রপার্টিজে যতগুলো আলোচনা করলাম সবগুলোর মান কিন্তু 0। আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে যে কী কী শর্তে আগে 0 হয়। 1 নম্বর কী শর্তে 0 হলো, 2 নম্বর কী শর্তে 0 হলো, 3 নম্বর কী শর্তে 0 হলো, 4 নম্বর কী শর্তে 0 হলো, 5 নম্বর কী শর্তে 0 হলো। 5টা 0 লিখ গেল। এবার 6 কী বলছে দেখতে, 0 বলছে কিনা, না 6 আর 0 বলেনি, 6 অন্যটা বলছে। তাহলে 5 পর্যন্ত 0। এবার 6 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, চলেন। তাহলে 6 থেকে কী কী শুরু করা যায় দেখা যাক। নাম্বার 6 থেকে শুরু করবো আমরা, হ্যাঁ। এইবার নাম্বার 6 থেকে শুরু করব, চলেন। এবার কি বলল, কোনো নির্ণায়কে সারিকে কলামে বা তাহলে দেখেন এই যে সারি আছে না আর কলাম আছে, তাহলে ফার্স্ট সারি নিয়ে যাব ফার্স্ট কলাম, আর ফার্স্ট কলাম নিয়ে যাব ফার্স্ট রো বা সারি। তাহলে আরেকবার দেখেন, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম উইল বি ফার্স্ট রো। তাহলে কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে বা কলামগুলোকে সারিতে রূপান্তর করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কোনো নির্ণায়কের সারিকে কলামে, অনুরূপ সারিকে অনুরূপ কলামে, অনুরূপ কলামগুলোকে অনুরূপ সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। চলেন তো দেখা যাক কীভাবে। 2 3 4 5 6 1। এবার দেখেন, এবার হলো 6 8 and 9। এই নির্ণায়কের মান যা হবে দেখি তো একটু। এবার আমরা কি করব, ফার্স্ট রোকে করব ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো কি আছে, ফার্স্ট রো 2 3 4, তাহলে 2 3 4 করব। ফার্স্ট রো করব ফার্স্ট কলাম, সারিকে কলামে বা কলামকে সারিতে। এবার সেকেন্ড রো করব সেকেন্ড কলাম, দেখি একটু 5 6 1, তাই না। থার্ড রোকে করব থার্ড কলাম 6 8 and 9। তাহলে এই পাশে নির্ণায়কের মান যা হবে এই পাশে নির্ণায়কের মান তাই হতে হবে। দেখা যাক হয় কিনা, চলুন তো একটু দেখি। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি, কী করবো আমরা, প্রথম সারি বরাবর বিস্তার করবো, হ্যাঁ। প্রথম সারি বরাবর, সারি বরাবর যদি আপনি প্রপার্টিজ না করেন তাহলে কিন্তু এই চ্যাপ্টারের নির্ণায়কের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না। এটা 100% নিশ্চিত থাকতে পারেন, কখনোই করতে পারবেন না, হ্যাঁ। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করে পাই, বিস্তার করে পাই। তাই চলেন প্রথম সারি বরাবর আমরা বিস্তার করব। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে এটা হলো ফার্স্ট রো, এটারও ফার্স্ট রো বরাবর বিস্তার করব আমরা। আচ্ছা, তারপরে এই বরাবর, এই বরাবর, এই দেখি একটু, হ্যাঁ চলো একটু বিস্তার করে দেখি কী আসে। বা 2 আছে এখানে 2, এই বরাবর সারি এবং কলাম বাদ। 6 9 কত 54 -8, তারপরে -3, এই বরাবর সারি এবং কলাম বাদ দেন, সারি এবং কলাম বাদ। তাহলে কত হচ্ছে 5 9 45, 45 -6, এইবার তারপরে +4 +4, এই বরাবর সারি এবং কলাম বাদ। তাহলে এই কেরে 5 8 40 -36, আরেকবার চেক দেবো, হ্যাঁ 2, তাহলে 54 -8 -3 45 -6 +4 40 -36। ওকে, তারপরে ইকুয়াল এই পাশেও লিখে নেই একবারে, হ্যাঁ তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে আমাদের তোমাকে বললাম তুমি একটু এখানে আসতে পারবো, হ্যাঁ। তাহলে 2, এইবার তাহলে 2, এইবার সারি এবং কলাম বাদ। 6 9 54 -8, তারপরে -5, এই বরাবর সারি এবং কলাম বাদ। ও মা চিচি খেলবো না, হ্যাঁ এই বরাবর সারি এবং কলাম বাদ। তাহলে -5 সারি এবং কলাম বাদ। 3 9 27 -32। তারপরে এটা যখন নেব আমরা
এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা +6 প্লাস মাইনাস +6 সারি এবং কলাম বাদ 3 -24 ওকে, বা 2 × 46। আচ্ছা একটা কাজ করি, আমাদের তো ঘটনা আছে তাই না, এত কষ্ট করব কেন, আমরা ঘটনা দেখে ঘটনা লিখবো। এই যে ঘটনা দেখেন আপনারা, এই ঘটনা এখানে দেখবেন, সুন্দর দেখা যাচ্ছে, আর আমি এখানে ঘটাবো। হ্যাঁ, তাহলে কি ঘটাবো, 2 ব্র্যাকেট স্টার্ট 54 - 8 54 - 8 ব্র্যাকেট ক্লোজ -3 ব্র্যাকেট স্টার্ট 45 - 6 45 - 6 ব্র্যাকেট ক্লোজ +4 ব্র্যাকেট স্টার্ট 40 - 36 40 - 36 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত আসছে -9। তাহলে এই পাশে আসলো কত -9। দেখা যাক ওই পাশে কি আসে, না হলে কিন্তু ভাব ছুটে যাবে নি, তাই না, বললেন না, একটু খেয়াল করবো, আবার চেক করবো নি। 2 ব্র্যাকেট স্টার্ট 54 -8 ব্র্যাকেট ক্লোজ, তারপরে 27 তারপরে -5 ব্র্যাকেট স্টার্ট 27 -32 ব্র্যাকেট ক্লোজ +6 ব্র্যাকেট স্টার্ট 3 -24 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, ও সেরকম তো হয়েছে -9। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে কোনো নির্ণায়কের অনুরূপ সারিগুলোকে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর, অথবা কিন্তু হয়েছে দেখেন 1 নম্বর কলাম 1 নম্বর সারি, 2 নম্বর কলাম 2 নম্বর সারি, 3 নম্বর কলাম 3 নম্বর সারি। তাহলে যদি রূপান্তর করা হয় তাহলে এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটবে না, একই মান আসবে। ওকে, তাহলে চলেন এবার আমরা দেখলাম, এবং চলে যাব নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্নের পরিবর্তন হয়, কিন্তু সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না। এটা একটু দেখি তো, চলেন তো। নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম, পাশাপাশি মানে কি দেখেন, ধরেন এই নির্ণয় সাজানো আছে, ধরেন এটা একটা নির্ণায়ক, কীভাবে, হ্যাঁ এটা না কীভাবে, এখানে দেখে দিই, এটা নির্ণায়ক, এই কলাম এবং না কালারফুল করে দেবো, এই কলাম আরেকটা কলাম হচ্ছে এই কলাম। নির্ণায়কের কয়টা কলাম আছে, ধরেন এই নির্ণায়কের মান আছে হচ্ছে 3, সাপোজ এই নির্ণায়কের মান 3। এখন যদি আমরা এটাকে এখানে নিয়ে যাই, দেখেন তো এটাকে নিয়ে যাব আমরা হচ্ছে এই জায়গায়, আর ওই সাদাকে নিয়ে আসবো সাদা 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 কালা কালা, দেখো না সাদা সাদা কালা কালা হচ্ছে না, কেন হচ্ছে না, কি ব্যাপার এখনই হলো, হ্যাঁ তারপরে হ্যাঁ ও বুঝছি। এবার দেখেন সাদা, এটা এইটা নিয়ে আসলাম, আবার এটাকে যদি করি আমরা, এবার দেখেন তাহলে এইটা এখানেই থাকলো, তাই না। তাহলে দেখেন তো কোনটা পরিবর্তন করছি, শুধু আমরা প্রথম কলাম গেল দ্বিতীয় কলামের জায়গায়, দ্বিতীয় কলাম আসলে প্রথম কলাম। তাহলে এই নির্ণায়কের মান কত হবে জানেন, এই নির্ণায়কের মান 3, যদি প্লাস হয় তাহলে এটা কি হবে মাইনাস। এই ঘটনাটি এখানে বোঝা, অথবা সারিও যদি হয়, এটাকে যদি আমরা সারি আকারে লিখে দেখেন, তাহলে এটাকে যদি সারি করি আমরা, একটু দেখেন তো, ফার্স্ট রো, দেন হিয়ার সেকেন্ড রো অ্যান্ড দেন হিয়ার থার্ড রো। এবার থার্ড রো কোনটা দেবো আমরা, থার্ড রো। তাহলে এই নির্ণায়কের মান যদি ধরেন -7 আসে, তাহলে একটু দেখেন কি ঘটনা ঘটলো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা করব কি, এই নির্ণায়ককে এখানে নিয়ে যাব এখানে, আর এটাকে নিয়ে যাব আমরা এই জায়গায়, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে সেখানে আমরা এটা লিখব। ওকে, তাহলে আমরা কি করলাম, এইবার দেখেন তাহলে আমরা এটা এইবারে কয়ে গেল, ছি আসো বাবু আসো, হ্যাঁ মন খারাপ করো না, চলে আসো। আর এই যে এটা যে আছে, এটাকে আমরা তখন লিখলাম এই জায়গায়, এই। তাহলে এটার মান যদি -7 আসে, তাহলে এটার মান কত আসবে বলেন, এটার মান আসবে হচ্ছে 7। ক্লিয়ার?
পাশাপাশি, কিন্তু যদি দুটো একবার চেঞ্জ করেন তাহলে কিন্তু একটা মাইনাস আরেকটা মাইনাস হবে, সেই মাইনাসের মাঝে কী হবে, প্লাস হবে। এটা হচ্ছে মেইন কাহিনী ছিল যে পাশাপাশি দুটি কলাম অথবা পাশাপাশি দুটি সারি যদি চেঞ্জ করা হয় তাহলে নির্ণায়কের মান একই থাকে, শুধু সংখ্যা চেঞ্জ হয়। 3 হলে -3, 7 হলে -7 হলে 7। একটা এক্সাম্পল দেবো, হ্যাঁ চলে। দেখেন কত আছে, 2 3 4 5 6 7 1 4 2 2, এই নির্ণায়কটা, তাই না? তাহলে এই নির্ণায়কের মান থেকে আমরা আরেকটা নিয়ে যাব। দেখেন একটু আমরা ভিন্ন আঙ্গিকের নিয়ে যাওয়ার চেষ্টা করিতেছি। এই কেড়ে এটা, এবার দেখা যাক কী হয়। এটাকে আমরা কীভাবে একটা রূপান্তর করতে পারি। তাহলে এটা মান নির্ণয় করবো আমরা আগে। এটা করবো কি 2, না কালার চেঞ্জ করে দেবো না, হ্যাঁ 2 3 4। তারপরে এইটা একটু চেঞ্জ করি আমরা, হ্যাঁ দাঁড়ান তো, এটাকে একটু কী করে চেঞ্জ করা যায়। না হবে না, কি সুন্দর হচ্ছে না কেন এখানে, আচ্ছা না হলো। তাহলে এবার দেখেন, তাহলে এটাকে আমরা একটু কালারিং করে দেবো, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা সাদা কালা এই কত লিখছিলাম, আচ্ছা যেটা লিখি ধরো 2 5 6, এই সমস্যা নেই। তাহলে এখন করব কি, আমরা এটাকে নিয়ে আসবো এখানে 2 5 6, আর এটাকে নিয়ে যাবো এখানে। তাহলে এটাকে নিয়ে গেলে কী হবে, 1 4 2। তাহলে এই নির্ণায়কের মান যা আসবে, এই নির্ণায়কের মান তাই আসবে। যদি এটা মাইনাস আসে তাহলে প্লাস আসবে, প্লাস আসলে মাইনাস আসবে। চলেন তো দেখি তো হয় কিনা। প্রথম সারি বরাবর বিস্তার করি, দেখা যাক। প্রথম সারি বরাবর যদি বিস্তার করতে চাই আমরা, এই বরাবর গেল। আবার এটাকে আমরা আরেকটা ফ্লেভার দিতে চাচ্ছি, এই বরাবর নিতে চাচ্ছি। ওকে, তাহলে চলেন তো এবার আমরা কি করা যায়। প্রথম সারি বরাবর বিস্তার করে 2 নেব। 2 সারি এবং কলাম পাত 10 -24, তারপরে -3। এইবার তুমি এদিক সরে আসো, হ্যাঁ -3 যদি নেই আমরা, সারি এবং কলাম বাদ 4 -6। ভুল হলে কিন্তু ভুল হবে, হ্যাঁ গ্রেড ভুল হবে, একটু কেয়ারফুলি করতে হবে, হ্যাঁ ওকে। তারপরে +4 সারি এবং কলাম বয়াকার দুবার কত হচ্ছে, 8 -5। তারপরে যে এই টান দিয়ে যে আমরা লিখছি, এই পাশে এটার মানটা লিখে নেব, হ্যাঁ। প্রথম সারি বরাবর যেহেতু বিস্তার করতেছি আমরা, করতে থাকি। আর এটাকে বললাম তুমি একটু কেটে হেল্প করো তো, হ্যাঁ। তাহলে কী নেব, 2। তাহলে 2 যদি নেই আমরা, সারি এবং কলাম বাদ 24 -10। তারপরে -3 যদি নেই আমরা, তাহলে এখানে গেল। তাহলে কত হচ্ছে 6 -4, সরি, তাহলে 6 -4। তারপরে এটা যদি এখানে যায় তাহলে +4, তাহলে +4 সারি এবং কলাম বাদ 5 -8। তাহলে কত আসে এখন দেখেন তো। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 14 -28। আমাদের তো ঘটনা আছে, আমরা ঘটনাতে মান বের করি, হ্যাঁ। ঘটনা তুমি কই, আর ঘটনা দেখি, ঘটনা কি দাঁড়ালো। 2 ব্র্যাকেট স্টার্ট 10 -24, 10 -24 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট 4 -6, 4 -6 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট 8 -5, 8 -5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল -10 আসছে। তাহলে এটার মান কত আসছে, -10। দেখা যাক ওই পাশেটার মান কত আসে। তাহলে 10 আসার কথা, না আসলে কিন্তু ভাব ছুটে যাবে আমাদের, তাই না। দেখি বাবা, দূর করতেছে যেন ঠিক আসে। তাহলে 2 ব্র্যাকেট স্টার্ট 24 -10, 24 -10 ব্র্যাকেট ক্লোজ, -3 ব্র্যাকেট স্টার্ট 6 -4, 6 -4 ব্র্যাকেট ক্লোজ, +4 ব্র্যাকেট স্টার্ট 5 -8, 5 -8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, হয়ে গিয়েছে, হয়েছে। তাহলে এটা হইল। তাহলে এটা যদি -10 আসে, এটা কত আসবে, 10 আসবে। তাহলে আমরা দেখলাম যে নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা পাশাপাশি দুটি সারি আমি এভাবেও দেখে দিয়েছি, ফ্লো চার্টের মাধ্যমে দেখে দিয়েছি। তারপরে আমরা রিয়েলিটি দেখলাম যে কিভাবে আসে এটা। এভাবে আমাদের নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের মান একই হবে, তবে চিহ্নের পরিবর্তন হবে। নেগেটিভ আসলে পজিটিভ হবে, পজিটিভ আসলে নেগেটিভ হবে।
কলামগুলো চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছি। যদি সাপোজ এটার মান 3 আসতো, এটার মান 3 আসতো, তাহলে এটার মান কত আসতো? -3। এটা আমি সারি পরিবর্তন করে দেখাচ্ছি। এটার মান যদি কত আসতো? -7 আসতো, তাহলে এটার মান কত আসতো? তখন 7 আসতো। জাস্ট এটা ফ্লো চার্ট। ওকে, ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আর অনেকগুলো আমাদের মানে 12টা আইটেমের মধ্যে আমরা 7টা আইটেমে গেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ কালকেই আবার ফিরে আসবো 8 নম্বর আইটেম থেকে, এবং তারপরে ইনশাল্লাহ আমরা নির্ণায়কের ম্যাথে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা হবে এবং খুবই খুবই ইফেক্টিভ আলোচনা হবে। আপনারা থাকবেন, আমিও থাকবো, এবং কমেন্টস করবেন। অনেকে কমেন্টস করতেছেন না, এজন্য খারাপ লাগে, অবশ্য দেখতেছেন, কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন কি ভালো কি মন্দ। ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।